এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজকে আমাদের সাথে আছেন ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও জনাব হাসান তারেক। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলবেন কি? সেই সঙ্গে জানতে চাই আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে। 1986 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি AAA রেটিং কোম্পানি। এবং এই কোম্পানিতে আমাদের যে ওয়েলথ এবং আমাদের যে রেপুটেশন, এই রেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ব্যবসায়িক যে আপনার পরিধি, সেই পরিধিটা অনেক ব্যাপক। আমরা কিন্তু কনভেনশনাল বিজনেস নিয়ে শুধু থাকি না, আমরা ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং বর্তমানে আমরা বিভিন্ন ধরনের রিসোর্সিং প্রোডাক্ট, যেরকম বিদেশে আপনার যে ইন্স্যুরেন্সগুলো আমরা লক্ষ্য করে থাকি পৃথিবীর উন্নত দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে যেসব লক্ষ্য করে থাকি যেসব প্রোডাক্ট, তার মধ্যে একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোডাক্টটা হচ্ছে যে আপনারা যদি বিদেশে যাওয়ার পরে কেউ অসুস্থ হন বা আপনার যদি ট্রাভেল করার সময় প্লেনের টিকিটের যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি লাগেজ যদি হারিয়ে যায়, বিভিন্ন ধরনের কভারেজগুলো নিয়ে আমরা বর্তমানে বিভিন্ন দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে যাচ্ছি। এবং অদূর ভবিষ্যতে আমি মনে করি ইস্টার্ন ইন্স্যুরেন্স উইল বি দ্য ফার্স্ট কোম্পানি, যারা আমরা বিদেশি জয়েন্ট ভেঞ্চারের সাথে কাজ করতে পারবো প্রোডাক্ট নিয়ে। বিশেষ করে এটা আমাদের একটা আমাদের ভবিষ্যৎ লক্ষ্য এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। কতিপয় বীমা কোম্পানি অপর্যাপ্ত পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসা করছে। এই ব্যাপারে আপনার মতামত কি? বীমা সেক্টরকে সামনের দিকে প্রসারের ব্যাপারে কোন পদ্ধতি অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? মূলধনের যে নীতিমালাটা আছে, সেই নীতিমালাটা একটু সংস্কার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বিগত বিভিন্ন সময়ে আমরা দেখেছি বীমাকে নিয়ে বিভিন্ন সরকারের আমলে কোনো ধরনের কোনো কাজ করা হয় না এবং কোনো ফোকাস দেওয়া হয় নাই। তো এখন এই যে মূলধন ঘাটতি বা যেটাই বলেন, সেটার জন্য আমাদের কাজ করতে হচ্ছে, সব কোম্পানির কাজ করছে। কারণ পর্যাপ্ত মূলধন আপনার না থাকলে সেটা কিন্তু একটা ঘাটতি রয়েই যাচ্ছে। তো সেই জন্য বীমা উন্নয়ন কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছে। সব কিছুতে কিন্তু এখন সংস্কার হচ্ছে। তা আমি মনে করি বিমাতে সংস্কার একটা প্রয়োজন। তো বিমাটাতে আপনার রাজনৈতিক প্রভাব মুক্ত হইতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল সংস্কারের বিষয়। রাজনৈতিক প্রভাব থাকলে বিমা সেক্টর কখনোই শুধু বিমা সেক্টর না, কোনো ব্যবসায়িক সেক্টর উন্নতি করতে পারবে না। যার ফলে আমাদের কিন্তু ভবিষ্যতের জন্য আগাতে গেলে আমাদের কিন্তু এই বিমা সেক্টরটাকে যদি উন্নতি করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের, যারা আমাদের গ্রাহক, তাদের কিন্তু সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা যদি না বাড়ে, তাহলে বিমা সম্পর্কে সচেতনতা না বাড়লে কিন্তু আমরা যতই চেষ্টা করি তাতে কোনো লাভ হবে না। কারণ আমরা বিমাকে প্রত্যেকটা গ্রাহকের আমাদের আওতায় বিমার আওতাটা বাড়াতে হবে। মোট কথা হচ্ছে বিমার আওতা বাড়াতে হবে। আপনার শুধু কনভেনশনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, এটা নিলে হবে না। আমাদের কিন্তু বিমার আওতাটা ব্যাপকভাবে বাড়াতে হবে। বর্তমানে বীমা খাতের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো কি? শক্তিশালী এবং টেকসই বীমা খাত গড়ে তোলার জন্য আমাদের কি করা উচিত? চ্যালেঞ্জটা হচ্ছে দুইটা জিনিস। একটা হলো গ্রাহক সচেতনতার অভাব, আরেকটা হলো অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়। এখন এই দুটোকে সংস্কারের জন্য কিন্তু আমরা খুব পরিশ্রম করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশন কাজ করছে, আমাদের বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তা আমাদের যদি ব্যবস্থাপনা ব্যয়টা যদি আমরা সীমার মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফিটেবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। এবং আমরা যদি গ্রাহক সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে গ্রাহকরা যত বেশি সচেতন হবে, বীমার প্রতি আস্থা আরও বাড়বে এবং আমরা কিন্তু গ্রাহককে সেই সেবাটা, পর্যাপ্ত সেবা তাদের দোরগোড়ায় আমরা কিন্তু পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। শক্তিশালী বীমা খাত গড়ে তোলার জন্য আমি প্রথমে বললাম বিমার ব্যাপকতা বাড়াতে হবে। অর্থাৎ আমি শুধু ওই মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স নিয়ে ব্যস্ত থাকবো না। আমাকে গবেষণালব্ধ বীমা পণ্য, নিত্য নতুন পণ্য আবিষ্কার করতে হবে। এবং আমার যে দেশের এবং দেশের বাইরে যে আমার বিমাকে আমরা কিন্তু একটা আওতা পরিধিটা বাড়াতে হবে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে পৃথিবীতে কোথাও আপনার হাইরাইজ বিল্ডিং যত আছে দেখেছেন, এই হাইরাইজ বিল্ডিংগুলো আবাসিক হোক বা কমার্শিয়াল হোক, এগুলো কিন্তু পৃথিবীর কোথাও বিমার আওতা মুক্ত নাই।
কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাইরাইজ বিল্ডিংগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হাইরাইজ বিল্ডিংগুলো কিন্তু বিমার আওতার মধ্যে নাই। তা আমাদের এই বিমার আওতা বাড়াইতে হবে। আমাদের আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের আমাদের পণ্য আছে, যত ধরনের আমাদের জীবন ভিত্তিক আমাদের নিত্যনৈমিত্তিক আমরা কাজ করি, প্রতিটা জিনিসকে বিমার আওতা নিয়ে আসতে হবে। মোটর বিমার ক্ষেত্রে সংস্কারের পরিবর্তে তা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। এতে গ্রাহক এবং ইন্স্যুরেন্স কোম্পানি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন? মোটর বিজনেসে আপনার দুইটা দিক আছে, একটা মানে ফার্স্ট পার্টি, একটা হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি হচ্ছে যে আপনার যদি গাড়িটা যদি অন্য কোনো মানুষের ক্ষতি করে বা অন্য কোনো প্রপার্টি ড্যামেজ করে, তাহলে সেই লোকটা ওই ক্ষতিপূরণটা পাবে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হলে। তো সুতরাং এটা প্রিমিয়ামটি ছিল খুব অল্প, কিন্তু এই অল্প প্রিমিয়ামটা আমাদেরকে একটা অথরিটিকে ভুল বোঝানো হয়েছিল যে এত অল্প প্রিমিয়ামে কোনো কভারেজ থাকে না, তো সুতরাং এটা বোগাস ব্যবসা, এটা বন্ধ করে দেওয়া হোক। তো এটা ভুল একটা মিসকনসেপ্ট আমি মনে করি। কারণ এটার যে আপনার থার্ড পার্টি যে কভারেজটা, থার্ড পার্টি যে লায়াবিলিটিসটা, এটা কিন্তু কভারেজের আওতা আছে, এটা অনেক মানুষ জানতো না। তো এটা কিন্তু সম্পূর্ণ মিসকনসেপশনের কারণে এটা করা হয়েছে। এবং আপনার বলা আছে আইনে, যে আপনার আইনে স্পষ্ট বলা আছে বিমা আইনে, যে কোনো মোটর বিমা কোনো মোটর গাড়ি আপনার ইন্স্যুরেন্স ছাড়া চলতে পারবে না, সেটা যেই কোনো প্রকারটাই হোক না কেন। তো এখন কথা হচ্ছে যে থার্ড পার্টি যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, তা ফার্স্ট পার্টি কিন্তু এখন মানুষ অটোমেটিক মনে করতেছে যে না, এটা দরকার নাই। কিন্তু আসলে কিন্তু দরকার আছে, কারণ আপনি ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি কিনছেন, আপনার এটা একটা সম্পদ। এটা যদি কোনো ক্ষতি হয় বা এটার দ্বারা অন্য কারো ক্ষতি হয়, সেটার ক্ষতিপূরণ তো বিমা কোম্পানি দিবে। তো সেইটার সুযোগটা, এবং এই যে মোটর ব্যবসাটা বন্ধ হওয়ার ফলে আমরা যে পরিমাণ ব্যবসা হারিয়েছি, তা তো আমরা হারিয়েছি, প্লাস হচ্ছে সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ হারিয়েছে। তো এই যে সরকার এতগুলি রেভিনিউ হারালো, তো এইটার তো আমি কোনো দেখি না, কারণ এইটা কিন্তু প্রতিকার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার আমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাথে ছিলাম আমি তাসনুভা ভুনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা এবং খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।